তোমার থিয়েটারের নাটক শুরু কি হলো? তখন 6 কি 7। তখন স্কুলের ম্যাডাম আসে এবং এসে বলে যে নাটক হবে স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামের দিন। 30 জনের কথা বললে, যে এখন টোটালি তোমাদের 30 জন নিয়ে কাজ করছে। নমস্কার, আপনারা দেখছেন অরিজিনাল অরিজিন। আমি আছি আপনাদের সঙ্গে রাহুল। আর আমাদের আজকের গেস্ট ইন্দ্রাশিস ঘোষ। উনি একজন থিয়েটার ও নাট্যকর্মী। এর পাশাপাশি উনি EIAF প্রোডাকশনের একজন ফাউন্ডার। তো চলুন ওনার সঙ্গে সরাসরি কথা বলা যাক। তোমার থিয়েটারের নাটক শুরু কি হলো? থিয়েটার আর নাটকের শুরু বলতে গেলে তখন 6 কি 7। তখন স্কুলের ম্যাডাম আসে এবং এসে বলে যে নাটক হবে স্কুলে অ্যানুয়াল প্রোগ্রামের দিন, তা নাটক করতে হবে তোদের। তা তখন খুব এক্সাইটেড ছিলাম তুলনামূলকভাবে, যে নাটক করতে হবে, কি নাটক কি বিষয় জানতাম না, ধারণা ছিল না সেরকম খুব একটা। তো হাত তুলে ম্যাম করব, আনন্দের সঙ্গে যাই। এবার হচ্ছে তখন পার্ট কি হয় যে বড় দাদারা যারা ছিল, হুম। তখন আমি 7-এ, তো আমার সিনিয়র দাদারা ছিল সব 10-11-এর। আচ্ছা। তো সিনিয়র দাদারা প্লে করছিল যে নানান মুনি ঋষিদের প্লে করছিল, কেউ গান্ধী হয়েছিল, কেউ নেতাজি হয়েছিল। এবার আমরা যারা জুনিয়র ছিলাম 6-7-এর যারা, আমাদেরকে বলেছিল তোমার স্টেজে উঠে শুনবে, মানে সিনটা এরকম ছিল যে নেতাজি গান্ধী বক্তৃতা দিচ্ছে, আর আমরা নিচে সবাই আমরা সাধারণ তখন স্বাধীনতার আমলের তখন ভারতীয় আমরা বসে সেটা শুনছি। আচ্ছা। তো এটা আমার চরিত্র ছিল। আচ্ছা। তো আমি তখন শুনছিলাম, আমি বুঝিনি প্রথমে। তো রিহার্সাল করেছি 2 দিন 3 দিন রিহার্সাল করে ম্যাম স্টেজে তুলে দিয়েছিল। তো তখন করেছিলাম। তারপর স্টেজ থেকে নেমে খুব খুব আপসেট হয়েছিলাম। দেখলাম যে বড় দাদারাই শুধুমাত্র সংলাপ বলো, আমার কোনো সংলাপ নেই। যখন সবাই হাততালি দিচ্ছে তখন আমি হাততালি দিচ্ছি, যেই সবাই থেমে যাচ্ছে আমিও থেমে যাচ্ছি। তাও করবো না, হুম। ভালো না, ভালো লাগছে না। তারপরে আর নাটক হয়নি করা। তারপরে আবারই স্কুলে 11-এ তখন হচ্ছে স্যার এলেন। তখন স্যার এসে বললো যে নাটক করতে হবে, এরকম স্কুলের নাটক আছে, কম্পিটিশন আছে, নাটক হবে। তো যারা যারা করতে ইচ্ছুক তারা করে। এবার আমার মাথায় ছিল ক্লাস 7-এর কথাটা, নাটক মানেই আমাকে আবার ওরকম করে স্টেজে তুলে দেবে, আমাকে আবার বসিয়ে রাখবে কোথাও একটা, আমি কোনো সংলাপ পাবো না, কিচ্ছু পাবো না, আমি করবো না। তা আমি ওই জন্য হাত তুলিনি। এবার আমার পাশে বন্ধু বান্ধবরা তখন সবাই হাত তুলছে যে করবো করবো। এবার আমাকে বলছে তুই হাত তুল। এবার আমি তো জানি যে না, আমাকে ওরকম করবে, আমি হাত তুলবো না। হুম। তা আমি হাত তুলিনি। তো পাশ থেকে বন্ধু বলে, একটা বন্ধু বলে যে না চল, ক্লাস বাঙ্ক করতে পারবো নাটকের রিহার্সাল হলে। এবার তখন 11, ঠিক আছে, হ্যাঁ তাহলে ক্লাসটা বাঙ্ক করতে পারবো রিহার্সালের নাম করে। চল ক্লাস বাঙ্ক করার জন্য নাটক করবো বলে হাত তুলেছিলাম। আর 4 বছর হয়ে গেছে নাটক করে যাচ্ছি, এখনো অব্দি হাতটা নামাতে পারিনি। আচ্ছা। এবং জীবনের শেষ ইচ্ছা যদি কেউ জিজ্ঞেস করে, তাহলে আমার শেষ ইচ্ছা এটাই যে আমি মরার আগের দিন অ্যাটলিস্ট যেন দর্শকের সামনে অভিনয় করি নাটকে। বাহ, 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 খুব সুন্দর। স্কুল, তারপর স্কুল থেকেই থিয়েটার গ্রুপ জয়েন করা, টালিগঞ্জ স্বপ্নমৈত্রী, ওখান থেকে হিজিবিজ নাট্যকেন্দ্র, এছাড়া বাকি দুটো দলে করেছি। নাটক বৃহত্তর বহুরূপী আর একটা দলও করেছি, এমন টুকটাক। তো এখন 4 বছর হয়ে গেছে প্যান্টটা করছি। EIAF এর জার্নি 5 বছরের। তো ছোট করে এটার বিষয় বলো। 2021 সাল, তার আগে তখন বয়স অনেকই কম। আমি স্টার্ট করি তখন আমার মতনই প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার, মানে আমি তখন কন্টেন্ট ক্রিয়েশন এই পয়েন্টে বলছি, কারণ আমি আমার ফার্স্ট ইয়ে ছিল যে আমি কমেডি কন্টেন্ট ক্রিয়েশন করবো, আচ্ছা। কারণ আমার ভিডিও দেখে মানুষ হাসবে, হাসবে। এটা আমার তখন ভাবনা ছিল। তো তখন সেই টাইমে দাঁড়িয়ে আমার ইন্সপিরেশন ছিল বঙ্গায় কিরণ দত্ত। হ্যাঁ। হ্যাঁ, তখন 19-20 সালে বঙ্গায় একটা ভিডিও বার করেছিল, স্পাইডারম্যানের হুম, একটা ভিডিও বার করেছিল। যারা জানে তারা দেখেছে, হুম, 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 হুম। অনেক পুরনো ভিডিও বঙ্গায়। তো ওই ভিডিওটা দেখে আমি তখন বুঝি যে আচ্ছা এরকম ভিডিও হয়, এই ভিডিওটাকে কমেডি কন্টেন্ট ভিডিও বলে। তো ওটা আমি জানি ফার্স্ট টাইম। তো আমার সাবজেক্টটা খুব ভালো লাগে। তো আমি মনে করি যে না, পড়াশোনা তো করছি করছি, হাতে ফোন ছিল। এবার না, চলো এটা এরকম করি। তো বন্ধুর বাড়ির ছাদে প্রথমে শুরু হলো, আচ্ছা। ভিডিও করলাম। আমার মনে আছে আমি ভিডিও করেছিলাম, মানে আমি অ্যাক্ট করেছিলাম, ভিডিও রেকর্ডিং করে দিয়েছিল আমারই পাড়া একটা বন্ধু অঙ্গন। আর ওই ভিডিওটা এডিটিং করেছিল সূর্যাংশু। আচ্ছা। ওটা ফার্স্ট ভিডিও, সূর্যাংশুকে বলে যে ভাই এডিট করে দে, একদম রাতারাতি ব্যাপার। ওখান থেকে আমার কন্টেন্ট ক্রিয়েশন শুরু। এবার ইউটিউবের নাম দিতে হবে, চ্যানেলের কি নাম দেবো, ইন্দ্রাশিস। তো ওখান থেকে এন্টারটেইন করছি, তো ওই যে এন্টারটেইনার ইন্দ্রাশিস, ওখান থেকে স্টার্ট করলাম। তারপরে সূর্যাংশু তখন ফোনে স্টার্ট হলো। তারপর সূর্যাংশু ক্যামেরা কিনলো, ক্যামেরা কেনার পর আমার কাছে এসে বললো চল ক্যামেরাতে ভিডিও করি। সূর্যাংশু বললো যে না আমি শর্ট ফিল্ম করবো। আলাম যে ঠিক আছে, তাহলে তুই শর্ট ফিল্ম কর, আমি আমার এই চ্যানেলে এন্টারটেইনার ইন্ডাস্ট্রিতে শর্ট ফিল্ম করছি। তো ও বলছে আমি একটা
আলাদা চ্যানেল খুলবো, সেখানে আমি কন্টেন্ট ক্রিয়েশন করছি, ও বলছে আমি শর্ট ফিল্ম করবো। তো ও শর্ট ফিল্ম করছে, ও একটা দুটো শর্ট ফিল্ম করলো। তারপরে আহ আমরা যখন 12-এর দোরগোড়ায়, তখন আমি আমার চ্যানেলে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে আমি একটা শর্ট ফিল্ম করি, নাম হচ্ছে শৈশব। ওটা আমার তৈরি করা ফার্স্ট শর্ট ফিল্ম, আচ্ছা। শৈশব। তো শৈশব করার সময় শৈশবটা খুব ভালো পরিমাণে অডিয়েন্স নেয়। সূর্যাংশ বলে, ভা তোর কন্টেন্ট ক্রিয়েশনে লোকে যা সাপোর্ট করছে তার থেকে বেশি তোর ফিল্ম মেকিংটাকে সাপোর্ট করছে। তারপরে আরজিকর কাণ্ড হয়, আচ্ছা। ওইটার প্রেক্ষিতে একটা প্রতিবাদ বলে শর্ট ফিল্ম করি, যেই শর্ট ফিল্মটা বিয়ন্ড বর্ডার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছে। ফার্স্ট অ্যাওয়ার্ডেড শর্ট ফিল্ম আমাদের প্রোডাকশনে, বাহ এখন বাহ বাহ। ফার্স্ট অ্যাওয়ার্ডেড শর্ট ফিল্ম। তো প্রতিবাদ হয়, প্রতিবাদও একটা বিপুল পরিমাণের অডিয়েন্স আমাদের দেয়। তো তখন সূর্যাংশু বলে যে তাহলে এক কাজ কর, শর্ট ফিল্মটাই কর, কন্টেন্ট ক্রিয়েশন করার দরকার নেই, তোর দরকার। শর্ট ফিল্মটা লোকে নিচ্ছে, তুই শর্ট ফিল্মটাই কর। দেন শর্ট ফিল্ম করছি দুটো চ্যানেলেই পরপর। ও আর জগন্নাথ থেকেও শর্ট ফিল্ম ছাড়ছে, আমাদের এন্টারটেইনিং ইন্ডাস্ট্রিজ থেকেও শর্ট ফিল্ম হচ্ছে। তারপর আমি বলি যে মাসখানেক যাওয়ার পর বলি যে আমরা তো একই কাজ করছি, তাহলে আলাদা আলাদা করে করছি কেন? হ্যান্ডেল করা চাপ হচ্ছে, অডিয়েন্স ভাগ হয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছে না যে কোন কাজ কোথায় আসবে, কোন কাজ কোথায় আসছে। তখন আমরা ডিসাইড করে যে না, আলাদা করে কাজ করছে না, যখন শুরু করেছিলাম একসঙ্গে, বাকি পথটাও একসঙ্গে চলছি, তাহলে এক কাজ করি, এক করেই কাজটা করি। তো তখন নামগুলো অডিয়েন্সের কাছে একটা এক্সিস্টিং হয়ে গেছিল, যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি আর জগন্নাথ ফিল্মস। তাই আমরা দুটো নামকে এক করে ইআইএফ বলে একটা ট্যাগে আমরা লাস্ট 2 বছর ধরে এই নামে কাজ করছি। আচ্ছা, ইএইএফ যখন শুরু হয় তখন কতজনকে নিয়ে শুরু করা হয়? হাতে গোনা 3 থেকে 4 জন। হ্যাঁ, আর আজকের? আজকে নাই নাই করে 30 জন। বাহ 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 বাহ। খুব সুন্দর। হ্যাঁ। আচ্ছা, 30 জনের কথা বললে, যে এখন টোটালি তোমাদের 30 জন নিয়ে কাজ করছো তুমি, তো কার কি পোস্ট? প্রথমত হচ্ছে 30 জনকে হ্যান্ডেল করাটা চাপের। হ্যাঁ। প্রত্যেকের সঙ্গে এরকম করে আমি বা সূর্যাংশু, আমরা যারা দুজন ফাউন্ডার আছি, প্রত্যেকে কানেক্ট করাটা চাপের, প্রত্যেকদিন প্রত্যেকের সঙ্গে কানেক্ট করাটা। তাই জন্য আমাদের দুটো ম্যানেজমেন্ট হেড আছে। একটা হচ্ছে গুড্ডুর ভালো নাম হচ্ছে শুভদীপ। আচ্ছা। শুভদীপ আর অনিমেষ দুজন ম্যানেজমেন্ট হেড আছে। আচ্ছা। এছাড়া এক্সিকিউটিভ মেম্বার আছে আমাদের, শুভমিতা আছে, সায়ন বড়াল আছে। আচ্ছা। আর জগন্নাথ হচ্ছে আমাদের প্রোডাকশনের প্রমোশনাল ম্যানেজার, পিআর। সমস্ত আচ্ছা। সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত পোস্ট হয়, হুম। যা যা আমাদের প্রমোশনাল স্ট্র্যাটেজি থাকে, হুম। কোথায় আমরা যাব, আমরা কিভাবে মার্কেটিং করব, ওকে। সম্পূর্ণ স্ট্র্যাটেজিটা ওর কাছেই, মানে ওরই। ইআইএএফ এর ফার্স্ট পডকাস্টে আমরা পেয়েছিলাম জগন্নাথ চক্রবর্তীকে। তো ওর সাথে দেখা হলো কি করে? কলেজে আমার কলেজ ফ্রেন্ড হয়। আচ্ছা। হ্যাঁ, আমি জেনারেল আর অনার্স। আচ্ছা, জগন্নাথকে তাহলে এই পোস্টে দেওয়ার কথা ভাবলে কেন? মানে কি ছিল ওর ভেতরে, কি দেখলে তুমি? প্রথমে জগন্নাথ যোগাযোগ, মানে কলেজেই দেখা হয়েছিল, দেখা সাক্ষাতের সঙ্গে আলাপ পরিচয় কথাবার্তা, তারপর নাম্বার নেওয়া। আমি কাজ করি সে বিষয়ে ও দেখে, ও বলে যে আমিও কাজ করতে ইচ্ছুক। তো ঠিক আছে, ইচ্ছুক। আমি সবাইকে, যারা ইচ্ছুক করে, আমি সবাইকে নিয়ে কাজ করতে ভালোবাসি। বাবা, এটাও তো ভালো। এসছে, আমি ওই যে অ্যাড করেছি গ্রুপে, কাজ হয়। এবার ওর ফাংশন, ওর চিন্তা ভাবনা, ওর কথাবার্তা, লোকের সঙ্গে কথা বলার কমিউনিকেশন স্কিলটা ভালো। আমার ওর খুব ভালো লেগেছে পার্সোনালি। একদম। ঠিক আছে, তো সেই ভালো লাগাটা দিক থেকে আমি বলি যে আমরা যখন এতজনের টিম হয়েছে, এবার একটা পিআর, একটা প্রমোশনাল ম্যানেজার লাগবে, কারণ সোশ্যাল মিডিয়া এতদিন ধরে আমি হ্যান্ডেল করতাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলছি যে আমি একটু যদি এবার সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলিংটা ছেড়ে দিই, তাহলে আমি বাকি কাজগুলো কাজগুলোতে করতে আরো পারবো। ভালোভাবে মন দিতে পারবো। হুম হুম। তাই আমি সোশ্যাল মিডিয়াটা কমপ্লিটলি ওর হাতে দিয়ে দিলাম। আর বাকি প্রমোশনাল যা স্ট্র্যাটেজি থাকে, যা জিনিসপত্রগুলো থাকে, পিআর এর যা ভূমিকা কাজগুলো, সেগুলো আমি বললাম তাহলে দায়িত্ব সহকারে, তুমি বললাম, করো। তুমি করো, তুই কর। আচ্ছা, এতজন সদস্যকে নিয়ে কাজ করার কথা ভাবলি, এর মধ্যে বাধা বিপত্তি কি কি এলো? প্রচুর, প্রচুর বাধা বিপত্তি, মানে আহ, আজ যে এসছে, কাল তার রাগ হয়েছে অন্য কারোর সঙ্গে, সে চলে গেছে। আমাকে ফোন করে বলছে আমার ওর ব্যবহার ভালো লাগেনি, আমি কি করব? এবার আমাকে ফোন করে আমি বলছি যে না দেখ, ঠিক আছে, চলে আয়। বেসিক্যালি সমস্যাটা বা ব্যাপারটা কোথায় বলতো, আমরা সকলেই বেশিরভাগ জন সমবয়সী, কিংবা কয়েকজন 1-2 বছরের ছোট কি বড় হবে, হুম হুম। সবাই আমরা ইয়াং ছিলাম। প্রত্যেকে আমরা স্টুডেন্ট। একদম। ঠিক আছে, আমরা কোনো পেবেল কাজ করি না, কারোর থেকে টাকা পয়সা নিয়ে কোনো লেনদেন করি না, শুধুমাত্র সময়। ওর টাইম হচ্ছে, আমার টাইম হচ্ছে, টাইম অ্যাডজাস্ট করছি, কাজ করছি।
এবার হচ্ছে কারোর সঙ্গে কারোর ধরো সেট একটু একটু লেগে যায়, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, সেটা লেগে হয়, যায়। লেগে যায়। এবার লেগে গেলে তখন একটা ঝামেলা হয়ে যায়, তো সেটাকে হ্যান্ডেল করতে হয়। তো সেটা যথেষ্ট টাফ, কিন্তু তবুও রিস্ক নিয়ে কাজ করি। মনে করি যে সবাই মিলে কাজ করলে ভালো, কারণ আমার যে মেন ধারণা সেটা হচ্ছে যে আমার কাছে ভাবনা আছে কিন্তু আমার কাছে ক্যামেরা নেই, হুম। হয়তো তার কাছে ক্যামেরা আছে কিন্তু তার কাছে ভাবনা নেই। ভাবুন। তাহলে তোমার ক্যামেরা এবং আমার ভাবনা যদি এক জায়গায় আসে, তাহলে একটা নতুন কিছু ভাবনা বা উপস্থাপনা তৈরি হতে পারে। একদম। এইটা আমার মেন থিওরি বা ট্যাগ লাইন বলতে পারো। আচ্ছা, কখনো মনে হয়েছে যে আর পারবো না, সব ছেড়ে ছুড়ে দেবো? হ্যাঁ, মনে হয়েছে যে ছেড়ে দেবো, হ্যাঁ এরকম মনে হয়েছে, রেজাল্ট খারাপ হয়েছে, মনে হয়েছে ভালো লাগছে না, রেজাল্টটা খারাপ হয়ে গেছে, এর জন্য খারাপ হয়ে গেছে। আহ মা খুব অসুস্থ ছিল দীর্ঘকাল ধরে, ঠিক আছে, তো তখন মাকে ফেলে থিয়েটারে শো করতে চলে যাচ্ছি, ঠিক আছে, রাত্রিবেলা ফিরছি, হুম। কোথাও মনে হচ্ছে যে না, মায়ের শরীর খারাপ, আমি কি করছি, হয়তো ঠিক করছি না, নাটক ছেড়ে দেবো, এরকমটা হয়েছে। কিন্তু হওয়ার সত্ত্বেও নিজেকে ওভারকাম এটা দিয়েই করেছি, বেসিক্যালি মায়ের জন্য করেছি। কারণ আমার একটা ফেজ গেছে যখন আমি আমার থিয়েটারে যে দাদা ছিল ইন্দ্রনীল দা, আমার যার সঙ্গে আমি কাজ শুরু করেছিলাম ক্রিয়েটিভ লাইনে সূর্যাংশু, একদম ডিসাইড আমি সবাইকে বলে দিলাম যে আমি কাজ ছেড়ে দিচ্ছি, মানে আমি আর ফিল্ম মেকিং করবো না, ও। পারছি না। দাদা ইন্দ্রনীলাকে বলে দিলাম, ইন্দ্রনীল আমি আর থিয়েটার করতে পারছি না, আমি থিয়েটার করবো না। ইন্দ্রনীল দা বলে যে দেখ, যেটা নিবি ভাবনা চিন্তা করে ডিসিশন নিবি, এরকম করে হুট করে কোনো ডিসিশন নিবি না। সূর্যাংশ সেম কথা বলে যে দেখ, এরকম করে কোনো ডিসিশন নিবি না, এখন তোর তুই ডিস্টার্ব আছিস বলে তুই ডিসিশনটা নিচ্ছিস, তুই ঠান্ডা মাথায় ভেবে দেখ। বাট আমি তখন ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি ছেড়ে দেবো, আর করবো না। মাকে এসে বলি যে মা এরম এরম আমি ছাড়ছি, ছেড়ে দেবো। তো মা তখন একটা কথা, মাও সেম কথাই বলে যে দেখ এরকম করে হুট করে ডিসিশন নিবি না। বললাম যে না, তুমি এত অসুস্থ, এরকম ব্যাপার, আমি পারবো না। মা বলে যে না, এরকম করে ডিসিশন নিস না। বাট আমি কমপ্লিটলি ছেড়ে দিয়েছিলাম। হুম। তারপরে ওভারকামটা এভাবেই যে, তারপর হচ্ছে মানে মা আমাকে আজীবন স্টেজে দেখতে ভালোবাসতো, যে কোনো কারণে হোক স্টেজে দেখবে, আমার ছেলে স্টেজ উঠবে, আমার ছেলে পুরস্কার পাবে, এটা মার খুব সব ব্যক্তিগত বাবা ভাবে। মারই ব্যক্তিগত এটা খুবই ভালোবাসা একটা বিষয়, যে আমার ছেলে বড় হবে, আমার মেয়ে বড় হবে। হ্যাঁ, তা আমার মায়েরও ইচ্ছা ছিল যে কোনো একটা কারণে আমার ছেলে স্টেজে উঠবে। এবার মা ওই জন্য আমাকে থিয়েটার বা এই ফিল্ম মেকিং এ খুব খুব মা সব থেকে বেশি সাপোর্ট করতো আমার ফ্যামিলির মধ্যে, ঠিক আছে। তো তাই জন্য তখন মা বলে যে ডিসিশনটা এরকম করে দিবি না। যাই হোক, তখন আমি ভাবিনি। তারপরে হচ্ছে যেটা হয়, মা মারা যায়, 12ই ডিসেম্বর মা মারা যায়। আচ্ছা। তখন আমার 13ই ডিসেম্বর শো, 14ই ডিসেম্বর শো, আমি ডিসাইড করে নিয়েছি যে আমি মানে তখন মা মারা যাওয়ার আগে ডিসাইড করেছিলাম যে 14 তারিখ আমার লাস্ট শো থিয়েটারে, আর তারপর আমি থিয়েটার করবো না। কিন্তু মা মারা যাওয়ার আগে মা বলে যে না, এরকম হুট করে কোনো ডিসিশন নিবি না, আমি তোকে স্টেজে দেখতে খুব ভালোবাসি। এই মায়ের এই কথাটার জন্য আমি তারপর থেকে ওই দিনের 13 তারিখ, মা 12 তারিখ মারা যায়, আমি 13 তারিখ থিয়েটারে শো করি, 14 তারিখ থিয়েটারে শো করি। মার কাজ মিটে যাওয়ার পরে আমি ফিল্মের শুটিং করি। ইভেন মাকে নিয়ে যেদিনকে রাত্রিবেলা 12টার সময়, 12:30টার সময় হসপিটাল নিয়ে গেছিলাম, সেদিনকেও আমার শুট ছিল, আমি বাইরে ছিলাম। বাবা আমাকে ফোন করে, ফোন করে বলে যে এরকম আছে, মা শরীর খারাপ লাগে, তুই তাড়াতাড়ি আয়। আমি শুট কমপ্লিট করি, কমপ্লিট করে তারপর যাই। তারপর সূর্যাংশকে ফোন করি যে আয় ভাই, মায়ের অসুস্থ। সূর্যাংশ তারপর আসি, তারপর নিয়ে মাকে নিয়ে হসপিটাল যাই। তো মায়ের জন্যই আমি থিয়েটার করছি, মায়ের জন্যই এখন অব্দি শর্ট ফিল্ম করছি। এবং আমি যে আগে বললাম যে আমি চাই আমার জীবনের শেষ ইচ্ছা যে আমি মরার আগের দিন যেন আমি মঞ্চে উঠি, নাটক করি, এই ইচ্ছাটা আমার মায়ের জন্য এখন বর্তমানে দাঁড়িয়ে আমার এই ইচ্ছাটা আছে। কারণ আমার মা চেয়েছিল যে না, আমার ছেলে আজীবন স্টেজে উঠবে, নাটক করবে, প্রাইজ পাবে। মায়ের আশীর্বাদে স্টেজে উঠেছি, নাটক করেছি, প্রাইজ পেয়েছি। আরো যদি সবাই আশীর্বাদ করে, আগামীতেও নিশ্চয়ই আরো জিনিসপত্র পাবো। EINDF এর 5th ইয়ার সেলিব্রেশন তোমাদের, তো এই 5th ইয়ার সেলিব্রেশনে কি কি কাজ করতে চলেছে? প্রথমত 5th ইয়ার, 5 বছর, খুব একটা ভালো লাগার, কারণ প্রোডাকশনটা আমাদের কাছে, বিশেষত আমার কাছে, সুধাংশুর কাছে নিজের ছেলে মেয়ের মতো। একদম। একদম। তো তার 5 বছর নিজের কাছে খুবই স্পেশাল। যারা যারা কাজ করেছে বা করে চলে গেছে, তাদেরকে নিয়ে এসে একসঙ্গে অনুষ্ঠান করা, যারা কাজ করছে তাদেরকেও একই মঞ্চে রেখে একসঙ্গে মানে অনুষ্ঠান করা, সবকিছু নিয়ে কর্মসূচির একটা মূল প্ল্যান আছে। এছাড়া আমাদের ইচ্ছা আছে, আমরা যে কটা কাজ এখন অব্দি করেছি বা আমাদের জার্নিটা কিভাবে দুটো প্রোডাকশন এক হলো, আমি বললাম আগে কিভাবে দুটো প্রোডাকশন এক হলো, দুই বন্ধু কিভাবে একসঙ্গে কাজ করলাম, ঠিক আছে, সেই সবকিছু নিয়ে আমরা জার্নি নিয়ে একটা ম্যাগাজিন আমরা প্রকাশ করছি। তো আমাদের আজকের ভিডিও এতটাই ছিল।
এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এর পাশাপাশি EIAF এর ইনস্টা পেজ ও ইউটিউব চ্যানেলটিকেও ফলো করবেন। নমস্কার।